আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমায়ন প্রভাবের প্রয়োগ এবং দ্রাব্যতা গুণফলের প্রয়োগ। সমায়ন প্রভাব এবং দ্রাব্যতা গুণফলের যথেষ্ট প্রয়োগ আছে। সেই প্রয়োগগুলোর মধ্যে থেকে বিগত সময়ে বহুবার প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল মনে হয় তোমাদের কাছে, কারণ বিষয়টা একটু উচ্চতর ধারণার হয়ে থাকে। এই জন্য তোমরা আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে কিভাবে এই প্রশ্নগুলোকে হ্যাক করা যায় সেগুলো, ঠিক আছে? তো আমরা প্রথমে একটু শুরু করি যে আসলে পদক্ষেপ কখন পড়ে। পদক্ষেপ কখন পড়ে আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখো, মনে করা যাক যে এইখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। এই পাত্রের মধ্যে দুইটা আয়ন আছে, মনে করা যাক একটা হচ্ছে এ মাইনাস আর একটা মনে করা হচ্ছে যে বি মাইনাস। এখন এইখানে যে দ্রবণটা আছে, এই দ্রবণটার একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? এই দ্রবণের মধ্যে কি পরিমাণ আয়ন থাকবে তার একটা ক্ষমতা আছে, দ্রবণের একটা ক্ষমতা আছে। তো মনে করা যাক যে এই দ্রবণটাতে এ মাইনাস এবং বি মাইনাস এরা থাকতে পারে, সে পাঁচটা পাঁচটা করে থাকতে পারে। এটা ধরে নেওয়া হলো, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, ইচ্ছে মতো ধরে নিলাম আর কি, যে পাঁচটা এ এবং পাঁচটা বি এই দ্রবণের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে এইটা। এখন আমরা যদি একটা কাজ করি, যে এই দ্রবণের মধ্যে যদি মনে করা যাক যে ছয়টা যদি আমরা এ দিয়ে থাকি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই দ্রবণের মধ্যে পাঁচটা এ কিন্তু থাকবে, আর অতিরিক্ত একটা এ কিন্তু দ্রবণ থেকে কিন্তু আউট হয়ে যাবে, অর্থাৎ নিচে অদক্ষ হিসেবে পড়ে থাকবে। আবার যদি আমরা এরকমটা করি, যে মনে করা যাক যে এখানে আমরা চারটা মনে করা যাক যে বি মাইনাস দিলাম, তাহলে কি হবে? তাহলে এখানে চারটা বি মাইনাসের মধ্যে চারটাই কিন্তু দ্রবীভূত হবে। হ্যাঁ, এবং এখানে আরো একটা কিন্তু বি মাইনাসকে দ্রবীভূত করা যাবে। তো ফাইনালি মনে করা যায় যদি আরো যদি দুইটা বি মাইনাস যদি আমরা যোগ করি, তখন কি হবে? তখন এই পরে যে দুইটা বি মাইনাস আমরা যোগ করতেছি, তার মধ্যে থেকে একটা বি মাইনাস এখানে দ্রবীভূত হবে, আর একটা বি মাইনাস নিচে কিন্তু পড়ে থাকবে। তার মানে যেটা বুঝে গেল সেটা হচ্ছে যে প্রত্যেকটা দ্রবণের তথা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য তথা আয়নকে ধারণ করার ক্ষমতা থাকে। তো কোনোভাবে যদি এই দ্রবণের মধ্যে দ্রাবকের ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ আয়ন যদি উপস্থিত থাকে, তাহলে যে পরিমাণ আয়ন বেশি পরিমাণ উপস্থিত থাকে সেটা কিন্তু নিচের তলনী হিসেবে পড়ে যায়, মানে অধক্ষেপ পড়ে। তো এইটা আমার কিন্তু নতুন কথা না, এই জাতীয় কথা কিন্তু আমরা দেখেছি। যখন আমরা দেখেছিলাম যে দ্রবণের প্রকারভেদ, যখন আমরা দেখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে কখন অধক্ষেপ পড়ে, কখন অতিপৃক্ত দ্রবণটা হয়ে যায়, কখন সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়, এটা কিন্তু একটা বিষয়। তার মানে হচ্ছে যে এই যে দ্রবণটার যে ক্ষমতা ছিল পাঁচটা এ মাইনাস এবং পাঁচটা বি মাইনাস কে ধারণ করার, তো কোনোভাবে যদি এই পরিমাণের চেয়ে এখানে যদি বেশি হয়ে যায়, তাহলে অতিরিক্ত যে পরিমাণ আয়ন বেশি হবে সেটা কিন্তু নিচের তরল হিসেবে পড়ে থাকবে। ঠিক আছে? তো এইটার একটা সুন্দর একটা প্রয়োগ ছিল। এই প্রয়োগটা আমরা প্র্যাকটিক্যালি মূলত করে থাকি, কিন্তু এইটা কখনো আসেনি। সেটা ছিল কিরকম, আমরা যখন ক্লাসন পদ্ধতিতে যখন আমরা লবণ বিশুদ্ধ করছিলাম, ক্লাসন পদ্ধতিতে যখন আমরা খাদ্য লবণ মূলত, তাই না, খাদ্য লবণ মানে কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যখন আমরা ক্লাস প্রস্তুত করছিলাম বা বিশুদ্ধ করছিলাম, তখন আমরা একটা পর্যায়ে যে কাজ করছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্টেপগুলো এরকম ছিল, যে প্রথমে আমরা তোমার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতাম। তারপর এই সম্পৃক্ত দ্রবণটাকে আমরা তাপ দিতাম। হ্যাঁ, তাপ দেওয়ার পর সাথে সাথে কি করতাম, যে এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে বাইরে থেকে কিছু HCl যোগ করা হতো, করলে নাকি এরপরে দেখা যেত যে এইরকম তোমার ক্লাসন প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে ক্লাস গঠিত হতো, এখানে নতুন করে ক্লাস গঠিত হতো সোডিয়াম ক্লোরাইডের। তো এই যে এখানে বিষয়টা হচ্ছে যে যদি আমরা এটাকে শীতলীকরণ করতাম আর কি, যখন শীতলীকরণ করলে তখন দেখা যেত যে ক্লাসগুলো জমা হতো। তা ক্লাস যদি একটা বিষয় দেখো, যে সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এর কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণ আরো কিছু দ্রব্য কিন্তু দ্রবীভূত হয়ে যায়, মানে দ্রবণটা অ্যাকচুয়ালি অতিপৃক্ত দ্রবণ হয়ে যায়। তো সেই অতিপৃক্ত দ্রবণকে শীতলীকরণ করলে কিন্তু অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য এখানে দ্রবীভূত ছিল সেটা কিন্তু নিজে কিন্তু ক্লাস হয়ে যাওয়ার কিন্তু কথা, এগুলো ক্লাস হিসেবে জমা পড়ার কথা। তো এইখানে আমাদের এই যে সোডিয়াম HCl কে দেওয়া হলো কেন? এই জন্য দেওয়া হয়েছে যে এখানে যখন সোডিয়াম ক্লোরাইড যখন এরকম ছিল, সম্পৃক্ত অবস্থা যখন ছিল,
হ্যাঁ, যখন সম্পৃক্ত অবস্থা ছিল তখন তার বিয়োজিত অংশ এবং অবিয়োজিত অংশ পরস্পর সাম্যাবস্থা বিরাজ করেছিল। কিন্তু যখন আমরা এখানে গাঢ় HCl কিছু যোগ করছি, যখন আমরা কিছু HCl যোগ করছি তখন এইটা করছি কি H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন করছে। করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই Cl মাইনাসটা কিন্তু কমন আয়ন হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই পাত্রের মধ্যে যখন এখানে HCl দেওয়া হয়েছে তখন এখানে ক্লোরাইডের ঘনমাত্রাকে বাড়িয়ে দিছে। তো ক্লোরাইডের ঘনমাত্রা যখনই বাড়াই দিছে তখন কি হয়েছে, তখন কিন্তু এই যে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস গুলি এই বিক্রিয়া কিন্তু এই দিকে সরে আসছে, মানে আয়নগুলো তখন কিন্তু ক্লাসে পরিণত হয়েছে। তাহলে এটা কিন্তু একটা সমায়নের প্রভাবে কিন্তু একটা প্রয়োগ হলো। তো আমরা মূলত এইরকমই আজকে সমায়ন প্রভাবের প্রয়োগ এবং দ্রাব্যতা গুণফলের যে প্রয়োগ আছে বা নীতির যে প্রয়োগ আছে সেগুলোই আমরা দেখব। তাহলে আমাদেরকে এখানে বেসিক একটা মাথায় রাখতে হবে। বেসিকটা হচ্ছে এরকম যে অধঃক্ষেপণ তখনই পড়বে যখন কোনো দ্রবণে বিদ্যমান লবণের আয়ন সমূহের পরিমাণ কেমন হবে, দ্রাবকের সর্বোচ্চ ধারণ ক্ষমতার চেয়ে যখন বেশি হবে। এই যে আমরা যে বলছিলাম যে পাঁচটা পাঁচটা করে ধারণ করলে ধারণ করার ক্ষমতা হচ্ছে পাঁচটা পাঁচটা করে, কিন্তু যদি আমরা পাঁচটার চেয়ে যদি বেশি যোগ করি তখনই, অর্থাৎ আয়ন সময়ের পরিমাণ যখন দ্রাবকের সবচেয়ে ধারণ ক্ষমতা চেয়ে বেশি হয় তখন কিন্তু অতিরিক্ত পরিমাণ যেটা যোগ করা হয় সেটাই কিন্তু নিচে মূলত পদক্ষেপ হিসেবে পড়ে থাকে। তো এই নীতির উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আরো কিছু ঘটনা ব্যাখ্যা করব, তার মধ্যে আমাদের আর একটা সুন্দর একটা উদাহরণ আমরা দেখি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো যদি এমনটা আসে একটা প্রশ্ন যে 2 মার্কসের জন্য যে ক্লাসন পদ্ধতিতে খাদ্য লবণের ক্লাস তৈরি করার সময় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? তো গাঢ় HCl ব্যবহার করা হয় এই কারণে, খাদ্য লবণে যখন ক্লাসন প্রক্রিয়া করা হয় তখন অতিরিক্ত দ্রবণ একটা তৈরি করা হয়, মানে সম্পৃক্ত দ্রবণকে তাপ দিয়ে একটা অতিরিক্ত দ্রবণ তৈরি করা হয়। সেই অতিরিক্ত দ্রবণের মধ্যে HCl দেওয়ার পর যদি আমরা শীতলীকরণ করি তাহলে যেটা দেখা যায় সেটা যে এই অতিরিক্ত দ্রবণটাতে সোডিয়াম ক্লোরাইড এবং এইভাবে সাম্যাবস্থা বিরাজ করে থাকে, যেটা একটা অতিরিক্ত দ্রবণ। আর যখন শীতলীকরণ করা হয় তখন আপনা থেকে কিন্তু ক্লাস কিন্তু কিন্তু জমা হতো, মানে অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য আছে সেটা নিচে ক্লাস হিসেবে পড়ে থাকতো। কিন্তু এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য HCl যোগ করা হয়। তো HCl যোগ করলে যেটা হয় যে HCl ক্লোরাইড আয়নের ঘনমাত্রাকে বাড়িয়ে দেয়। যখন HCl ক্লোরাইড আয়নের ঘনমাত্রাকে যখন বাড়িয়ে দেয় তখন এই প্রক্রিয়াটা বিপরীতমুখী হয়, অর্থাৎ ক্লোরাইড এবং সোডিয়াম প্লাস মিলে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন করে। তার মানে ক্লাস গঠনটাকে ত্বরান্বিত করার জন্য আমাদের এখানে কিন্তু HCl কিন্তু কিছু যোগ করা যায়। আচ্ছা, আমরা আর একটা বিষয় একটু খেয়াল করে দেবো, এগুলো আমাদের কিন্তু বেসিক্স বলছে, আমরা মূল আলোচনায় যাব। এইখানে দেখো নির্বাচিত লবণ অধঃক্ষেপণের মূলনীতির সাথে আমাদের দ্রাব্যতা গুণফলের একটা সম্পর্ক আছে। এখানে কিন্তু কথাটা আগে বুঝতে হবে। কথাটা হচ্ছে নির্বাচিত লবণের মানে একাধিক লবণের মিশ্রণ থাকবে, সেখান থেকে কোনো একটা লবণকে আমরা যদি তোমার অধঃক্ষিপ্ত করতে চাই তাহলে আমাদের একটা নীতি অনুসরণ করতে হবে। সেই নীতিটা কি সেটা আমরা একটু ব্যাখ্যা করব। আমি একবারই বলতে পারতাম মুখস্থ, কিন্তু আমি চাচ্ছি না যে তোমরা মুখস্থ করো। এটা হচ্ছে এরকম, যেমন মনে করা যাক আমরা ধরে নিচ্ছি যে এইখানে আমাদের কিছু সে মনে করা যাক যে যদি স্বাভাবিকভাবে যদি উদাহরণ দিয়ে যদি বলি তা মনে করা যাক যে এখানে কিছু কপার 2+ আছে এবং জিঙ্ক 2+ আছে, এই দুইটা আয়ন দেয়া আছে। এখন এই যে দুইটা যে আয়ন দেওয়া আছে এই দুইটা আয়নকে যদি আমরা সালফাইড আয়ন যদি যোগ করি এই দ্রবণের মধ্যে, তাহলে এই দুইটা আয়ন করে কি ওই সালফাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে যেটা হয় কপারটা যথারীতি কপার 2+ প্লাস হচ্ছে সালফাইড 2-, দ্যাট ইজ কপার সালফাইড একটা অধক্ষেপ তৈরি করে। আর জিঙ্কটা মূলত এই সালফাইডের সাথে যখন যুক্ত হয় তখন জিঙ্ক 2+ প্লাস হচ্ছে সালফাইড 2- মিলে এটাও কিন্তু জিঙ্ক সালফাইডের পদক্ষেপ তৈরি করে। তার মানে হচ্ছে যে যদি আমরা এই পাত্রের মধ্যে কোনো রকমের হিসাব নিকাশ ছাড়াই যদি সালফাইড যদি আমরা যোগ করি তাহলে এই সালফাইড দ্রবণে থাকা কপার 2+ এবং জিঙ্ক 2+ এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইডের পদক্ষেপ তৈরি করে, ফলে দুইটাই কিন্তু অধক্ষিপ্ত হিসেবে নিচে পড়ে যায়। কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে দুইটা একসাথে অধক্ষিপ্ত হোক, আমরা চাই যে যে কোনো একটা অধক্ষিপ্ত হোক আর একটা দ্রবণের মধ্যে থাকুক। তা এই যে একাধিক আয়নের মিশ্রণ থেকে কোনো একটা আয়নকে অধক্ষিপ্ত করার পদ্ধতিটার নামে হচ্ছে সিলেক্টিভ প্রিসিপিটেশন বা নৈর্বাচনিকভাবে অধক্ষেপণ। তাই নৈর্বাচনিকভাবে অধক্ষেপণ করার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন দেখো আমরা যদি এখানে সালফাইড যোগ করি, করে যদি মনে করো যে দুই হাত তুলে দোয়া করতে থাকি যে শুধু কপার জন্য অধক্ষেপ পড়ে জিঙ্কের জন্য অধক্ষেপ না পড়ে, তা কি হবে? তা কিন্তু কখনোই হবে না, কারণ সালফাইডের কাজই হচ্ছে
এই আয়নগুলোর সাথে যুক্ত হয়ে তাদের অধক্ষেপ তৈরি করা। ঠিক আছে, সুতরাং এখানে অন্য কোনো কৌশল নাই। তাহলে এইখানে আমরা একটা রাসায়নিকভাবে একটা কৌশল অবলম্বন করতে পারি, বা এখানে আমরা দ্রাব্যতা গুণফলের নীতি এবং সমায়নের প্রভাব এই দুইটাকে প্রয়োগ করে কিন্তু আমরা যে কোনো একটা আয়নকে দ্রবণে রাখতে পারি, আর একটাকে কিন্তু আমরা নিচে অধক্ষিপ্ত করতে পারি। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো আমি একটু আগে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এরকম প্রশ্ন বহুবার আসছিল, এই যেমন 3-4 বার আসছে বিভিন্ন বোর্ডে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমি ধরে নিচ্ছি যে এই যে কপার সালফাইড যে উৎপন্ন হয়, আমি সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে মনে করা যাক যে কপার সালফাইডের যে কেএসপি আছে, হ্যাঁ, কেএসপি অফ কপার সালফাইড ইজ সে 20, আর মনে করা যাক যে কেএসপি অফ জিঙ্ক সালফাইড ইজ ইকুয়াল সে 30। আমি খুব বেশি বড় সংখ্যা বা খুব বেশি ছোট সংখ্যা দিয়ে আমি ইয়া করতে চাচ্ছি না, আমি একটা জাস্ট একটা ধারণা আগে দিই, তারপর আমি বিষয়টা ব্যাখ্যা করবো যে আসলে কি ঘটলো। আচ্ছা, এখন মনে করা যাক যে এখানে যে পরিমাণ কপার আছে সেই পরিমাণ জিঙ্কও আছে। সে এখানে মনে করা যাক যে তোমার প্রত্যেকটা কপার 2 মোলারের করে আছে, হ্যাঁ, আর এখানে যে জিঙ্ক আছে এটাও মনে করা যায় 2 মোলারের করে আছে। ভালো কথা। এখন আমরা যখন এখানে সালফার যখন যোগ করব তখন কি হবে? তখন এরকম একটা ঘটনা হবে। দেখো, আমি যখন একটা সালফার যখন যোগ করব, এই দ্রবণের মধ্যে যখন একটা সালফার যোগ করব, তাহলে আমার এখানে বলছি সালফার সে যখন আমি একটা যখন যোগ করছি, তো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে সালফাইডটা যে আছে, এই সালফাইড আমার যে মানটা দেয় সেটা হচ্ছে যে প্রত্যেকবার সালফাইড যোগ করলে আমার 2 মোলার পরিমাণ আমার মান দিচ্ছে। জাস্ট একটা ধারণা দেওয়ার। তাহলে এই দ্রবণটাতে কপার এবং জিঙ্ক উভয়ের সম ঘনমাত্রার আছে, একই ঘনমাত্রার আছে, বা ভিন্ন ঘনমাত্রাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো বিষয়টা আমি জটিলের দিকে না গিয়ে সরল করার জন্য আমি ধরে নিচ্ছি যে এদের উভয় ঘনমাত্রা একই। এখন এই দ্রবণে আমরা সালফাইড যোগ করব, যখন একবার সালফাইড যোগ করি প্রতি ক্ষেত্রে আমাদের 2 মোলার করে সালফাইডের ঘনমাত্রা বেড়ে যায়। আচ্ছা, তো যখন আমি প্রথমবার যখন সালফাইড যখন যোগ করলাম, একটা সালফাইড যখন যোগ করলাম, তখন এখানে কপারের ছিল 2 আর সালফাইডের আছে 2, আর 2 আর 2 এর গুণফলটা হচ্ছে 4। এই অবস্থায় কিন্তু আমরা এর গুণফলটা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু জিঙ্কও আছে 2 পরিমাণ এবং আমরা সালফাইড যোগ করছি একটা, তাই এরও 2, এরও হচ্ছে কিন্তু হচ্ছে 4। আচ্ছা, ভালো কথা। এরপর মনে করা যাক যে আমরা আরো একবার সালফাইড চালনা করলাম একই পরিমাণ, এটা আমাদের দ্বিতীয় সালফাইড। ফলে এবার কি হচ্ছে, এবার দ্রবণের মধ্যে আমাদের কপার হচ্ছে 2টা, আর সালফাইড কিন্তু আমাদের 4 একক পরিমাণ দিচ্ছে। প্রতি একটা সালফাইড 2 একক পরিমাণ দেয়। সেই সময় আমরা যদি 2টা সালফাইড যোগ করি তাহলে 2টায় 2 দুগুণ 4 একক পরিমাণ দিবে। তাহলে এবার কিন্তু হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8, আর এখানে কিন্তু আমরা বলতে পারি 2 ইন্টু 4 দ্যাট ইজ হচ্ছে 8। তো এইভাবে মনে করা যাক যে আমরা সালফার যোগ করলাম 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 করতে করতে আমি মনে করা যাক যে সালফার যোগ করলাম সে 4টা, সালফার যোগ করলাম 4টা। এখন 4টা সালফার যখন যোগ করলাম তখন কপারের জন্য 2, আর 4টা সালফারের 4 দুগুণ 8, একটা করে সালফার 2 একক, তাহলে 4টা যোগ করলে 4 দুগুণ 8 একক, এখানে হচ্ছে 8। এই অবস্থায় কিন্তু এটা হচ্ছে 16। তো একইভাবে এখানে 2 ইন্টু আমাদের 8 হবে এবং হচ্ছে 16 হবে। মানে আমরা কপারের সাপেক্ষেও গুণফলটা চিন্তা করতে পারি, জিঙ্কের সাপেক্ষেও আমরা গুণফলটা চিন্তা করতে পারি। যখন আমরা সালফার যোগ করবো দুইটারে আমরা গুণফলটা চেক করে দেখবো যে এর গুণফল কত হচ্ছে, ওর গুণফল কত হচ্ছে। তো যেহেতু দুইটাই একই পরিমাণ আছে এবং কপার এবং জিঙ্কের পরিমাণ যেহেতু একই আছে, তাই প্রতি ক্ষেত্রে সালফার যখন আমরা যোগ করছি তখন এদের গুণফলটা কিন্তু সমান হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, মনে করা যায় যে আমি এবার সালফাইড যোগ করলাম, এটা আমার হচ্ছে 5 নাম্বার সালফাইড। তো 5 নাম্বার সালফাইড যোগ করলে 2 ইন্টু হচ্ছে একটা করে সালফাইড যদি 2 একক পরিমাণ হয় তাহলে 5টা যোগ করলে 5 দুগুণে আছে 10টা হচ্ছে, তাহলে 10 দুগুণে হচ্ছে কিন্তু 20 একক হচ্ছে। আর এইখানে কি হচ্ছে, এখানে ঠিক 2 ইন্টু তোমার হচ্ছে 10 হচ্ছে 10 ইন্টু হচ্ছে 20 হচ্ছে। তো এই অবস্থায় যখন আসতেছে তখন দেখো, যখন আমরা 5টা পরিমাণ যখন আমরা সালফাইড যখন আমরা যোগ করেছি, হ্যাঁ, যখন আমরা 5টা সালফাইড যখন আমরা যোগ করেছি তখন কিন্তু আমাদের এই কপার সালফেট কিন্তু সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়েছে। এই অবস্থায় যে আমরা কেআইপি এর যে মানগুলো পাইছি এগুলো প্রত্যেকটা আমাদের সে কেআইপি। কেআইপি হচ্ছে কিরকম, ওই যে আমরা যে জানি যে আমাদের কেআইপি সমান কি ছিল, কেআইপি সমান ছিল যে কেআইপি এরকম ছিল না যে আয়নগুলোর গুণফল যথোপযুক্ত ঘাত সহ। তো আমি ওই দিকে যাচ্ছি না, জাস্ট আয়নগুলোকে গুণ করে আমি লিখতেছি। হ্যাঁ, যেহেতু একটা কপার 2 একক পরিমাণ আর একটা সালফাইড প্রতিবার যোগ করলে 2 একক পরিমাণ করে হচ্ছে, তাহলে এরকম হচ্ছে। এই অবস্থায় কিন্তু একটা বিষয় লক্ষণীয়,
জিঙ্ক সালফাইড এখন কিন্তু সম্পৃক্ত কিন্তু হয়নি। আচ্ছা, তা আমি কিভাবে বুঝলাম যে কপার সালফাইড দ্বারা এই দ্রবণটা সম্পৃক্ত হয়েছে? কারণ কপার সালফাইডের কিন্তু এখানে দেখো দ্রাব্যতা গুণফলের মানটা কিন্তু দেওয়া আছে। কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া আছে 20। তাহলে যখন দ্রাব্যতা গুণফলের মান কেএসপি এবং এই মানগুলো হচ্ছে আমাদের কেআইপি, এগুলো যখন সমান হয়ে যাবে, অর্থাৎ কেআইপি সমান যখন কেএসপি হবে, তখন আমরা সম্পৃক্ত বলি। তার মানে যখন দ্রবণে আমরা 5টা সালফাইড যখন আমরা যোগ করতেছি, তখন আমাদের কপার সালফাইড দ্বারা এই দ্রবণটা সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করছে। কিন্তু এই অবস্থায় কিন্তু এটা এখনো অসম্পৃক্তই আছে, অসম্পৃক্ত অবস্থায় আছে। এটা একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে ঘটবে মূলত মূল ঘটনাটা। মূল ঘটনাটা কিরকম খেয়াল করে দেখো। আমি যদি সালফাইড যদি মনে করা যায় যে এখন 6টা দেই, তাহলে কি হবে? সালফাইড 6টা দিলে 2 ইন্টু হচ্ছে 6 দুগুণ হচ্ছে 12, আর তখন হবে 24। তাহলে এইবার কিন্তু আমার এই জায়গায় এসে কিন্তু কি হয়েছিল, কে আইপি সমান কিন্তু আমার কেএসপি হয়েছিল। আর এগুলো প্রতি ক্ষেত্রে কি হয়েছিল, কে আইপি ইজ লেস দেন কিন্তু কেএসপি হয়েছিল। আর এই ক্ষেত্রে এসে কি হয়েছে, এই ক্ষেত্রে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কেআইপি ইজ গ্রেটার দেন কিন্তু কেএসপি হয়েছে। তো ওই তো আমরা দ্রাব্যতা গুণফলের নীতি অনুযায়ী জানি, যখন কেএফ ইজ গ্রেটার দেন কেএসপি হয় তখন অদক্ষেপ পড়ে, তখন এখন কিন্তু এখন অদক্ষেপ পড়া শুরু করছে। তার মানে যখন আমরা দ্রবণের মধ্যে 6টা সালফাইড দিব, তখন আমাদের কপার সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। তো এই অবস্থায় আমাদের ইয়ার কি অবস্থা হবে জিঙ্ক সালফাইডের, সেটা একটু দেখা যাক। সেটা থেকে 2 ইন্টু হচ্ছে 12 হচ্ছে 24। এটা এখনো কিন্তু অসম্পৃক্তই আছে। কেন? কারণ এর দ্রাব্যতা গুণফলের মানটা কিন্তু হচ্ছে 30, এখনো দ্রবণ এখনো সম্পৃক্ত হয়নি। তারপর এইখানে যখন আমরা মনে করা যায় যে যদি সালফার যদি আমরা যদি যোগ করি, মনে করো যে তোমার কয়টা, সে 6টা দিলে তো 12টা হচ্ছে, তাহলে 7টা দিলে 14 হবে, 14 দুগুণে 28 হবে। মনে করো যে 8টা যোগ করলাম, মনে করা যায় যে এবার আমরা সালফাইড এখানে যোগ করতেছি 8টা। তো 8টা যখন যোগ করছি, এটা তো 8 থেকেই তো অধক্ষিপ্ত হওয়া শুরু হয়েছে, কিন্তু এটা এখনো অধক্ষিপ্ত হওয়া শুরু হয়নি। তো যখন আমরা 8টা যোগ করতেছি, তখন আমাদের কি হচ্ছে, এর মানটা 2 ইন্টু 8 দুগুণে 16, দ্যাট ইজ হচ্ছে 32। এটা আরো অতিক্রম করে গেছে। আর এখানে হচ্ছে 2 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 32। এবার এইটা কিন্তু তোমার অধক্ষিপ্ত হওয়া শুরু হবে, অধক্ষেপ পড়বে। কেন পড়বে? একটা বিষয় খেয়াল করে দেখো। এই যে আমরা কিন্তু যদি দেখি, তাহলে দেখবো যে এইখান থেকে এই পর্যন্ত 4 থেকে 24 পর্যন্ত এই দ্রবণটার ক্ষেত্রে কেআইপি ইজ লেস দেন ছিল কেএসপি। আর যখনই আমরা এখানে 8টা সালফাইড যখন আমরা যোগ করতেছি, তখন কিন্তু আমাদের এর গুণফল যেমন 32 হচ্ছে, এর গুণফল 32 হচ্ছে। ফলে 8টা সালফাইড দ্রবণে যখন যোগ করা হচ্ছে, তখন কপার সালফাইড যেমন অধক্ষিপ্ত হচ্ছে পাশাপাশি কিন্তু জিঙ্ক সালফাইডও কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে, জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হচ্ছে। কারণটা হচ্ছে যে এই অবস্থায় যখন 8টা সালফাইড যখন যোগ করা হচ্ছে, তখন কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড উভয়েরই উভয়েরই কিন্তু দ্রাব্যতা গুণফলের মানকে কিন্তু আয়নিক গুণফলটা কিন্তু অতিক্রম করছে, 32 করে হয়েছে। ফলে দুইটা কিন্তু অতিক্রম করছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, যখন আমরা 6টা যোগ করেছিলাম, তখন কেবল কপার অধক্ষিপ্ত হচ্ছিল, কিন্তু জিঙ্ক অধক্ষিপ্ত হয় নাই। কিন্তু যখন আমরা 8টা যোগ করতেছি, তখন আমাদের কপারও সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হচ্ছে, জিঙ্কও কিন্তু জিঙ্ক সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হচ্ছে। তাহলে আমরা যদি এখন এই মিশ্রণটা থেকে যদি চাই যে আমাদের শুধু কপার অধক্ষিপ্ত হোক, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই 8টার কম পরিমাণ সালফাইড এখানে যোগ করতে হবে, 8টার বেশি পরিমাণ যোগ করা যাবে না। তো এইটা কেন হলো? আসলে এইটা হওয়ার কারণ হচ্ছে, দেখো, যে দ্রবণের মিশ্রিত অবস্থায় যে আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম থাকে, সেই আয়নটা কিন্তু আগে অধক্ষিপ্ত হয়। কারণটা হচ্ছে যে এই আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে এর আয়নিক গুণফল খুব সহজেই সেই পরিমাণ দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে। কিন্তু যদি দ্রাব্যতা গুণফলের মান যদি অনেক বড় হয়ে যায়, তাহলে তার আয়নিক গুণফল ওই দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করতে গেলে বেশি পরিমাণ আয়নের প্রয়োজন হয়।
অর্থাৎ এই যে এখানে যে কপার 2+ এবং জিঙ্ক 2+ ছিল, এই দুইটার মধ্যে থেকে আমাদের সেই আয়নটা আগে অধক্ষিপ্ত হবে যার দ্রাব্যতা গুণফলের মান কম। কেন? কারণ যে আয়নটার দ্রাব্যতা গুণফলের মান কম হবে, যখন আমরা বাইরে থেকে কোনো আয়ন যোগ করে তাদেরকে অধক্ষিপ্ত করব, তখন তার আয়নিক গুণফলের মানটা খুব সহজেই এই দ্রাব্যতা গুণফলের মানটাকে অতিক্রম করতে পারবে। আর যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানকে যখন অতিক্রম করে, তখন কিন্তু সেটা অধক্ষিপ্ত হয়। যেমনটা আমরা এখানে দেখলাম যে কপার সালফেট দ্রাব্যতা গুণফলের মান 20, ফলে যখন 6টা যখন সালফাইড আয়ন যখন যোগ করা হয়েছে, তখন কিন্তু খুব সহজেই এই কপার সালফাইডের যে আয়নিক গুণফলটা আছে সেটা তার দ্রাব্যতা গুণফল কিন্তু অতিক্রম করতে পারছে। বা এভাবেও বলা যায়, যখন 6টা সালফাইড যখন যোগ করা হয়েছে, তখন কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান অতিক্রম করলেও জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মানকে কিন্তু অতিক্রম করে নাই। ফলে ওই অবস্থায় কপার সালফেট হিসেবে অধক্ষিপ্ত হলেও জিঙ্ক কিন্তু জিঙ্ক সালফেট হিসেবে অধক্ষিপ্ত হয় না, তথা দ্রবণে থেকে যায়। তাহলে এখন আমাদের মনে প্রাণে চাওয়া হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে, আগে আমরা দেখব কার দ্রাব্যতা গুণফলের মান বেশি, কার কম। যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটা আগে অধক্ষিপ্ত হবে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এর 20 হওয়ার কারণে কিন্তু এটা আগে অধক্ষিপ্ত হয়েছে, এর 30 হওয়ার কারণে কিন্তু পরে অধক্ষিপ্ত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা এই নৈর্বাচনিক ভাবে সিলেক্টিভলি যদি যে কোনো একটা আয়নকে যদি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে যে আয়নটা যোগ করে আমরা অধক্ষেপণ সম্পন্ন করি সেই আয়নটার ঘনমাত্রা অবশ্যই নিয়ন্ত্রিত মাত্রা হওয়া উচিত বা কম পরিমাণ হওয়া উচিত, যাতে ওই কম পরিমাণ ঘনমাত্রা দিয়ে যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটা কেবল অধক্ষিপ্ত হয়, আর যার দ্রাব্যতা গুণফলের মান বেশি সেটা যেন অধক্ষিপ্ত না হয়। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আবার একটু রিপ্লে করে একটু দেখো যে এই বিষয়টা এখানে কি ঘটলো। মূল বক্তব্য হচ্ছে কপার সালফেট দ্রাব্যতা গুণফলের মান কম হওয়ার কারণে কম পরিমাণ সালফাইড যোগ করলেই সেটা অধক্ষিপ্ত হচ্ছে, কিন্তু ওই কম পরিমাণ তোমার সালফাইড যোগ করলে তখনও কিন্তু জিঙ্ক কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে না, কারণ জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান বেশি। আচ্ছা, এখন এই যে আমরা যে এখানে চাচ্ছি যে মনে প্রাণে তাহলে সালফাইড, আমরা যদি এখান থেকে যদি সে কপার কথা কথা মনে করছে কপারকে যদি আমরা যদি অধক্ষিপ্ত করি, এখান থেকে মনে করা যাক যে আমরা কপার সালফাইড হিসেবে অধক্ষিপ্ত করব, এইটা আগে আমরা অধক্ষিপ্ত করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে এই দ্রবণের মধ্যে সালফাইডকে কম পরিমাণ যোগ করতে হবে। এখন সালফাইডটা মূলত আসে কোথায় থেকে? সেটা হচ্ছে এরকম যে সালফাইডটা আসে অ্যাকচুয়ালি H2S গ্যাসকে যখন চালনা করা হয় দ্রবণের মধ্যে, তখন সেখান থেকে তোমার 2H+ এবং প্লাস সালফাইড উৎপন্ন হয়। এই জুটিটা এদের উৎপন্ন হয়। এই জুটিটা যে উৎপন্ন হচ্ছে, এই জুটিটার মধ্যে থেকে যে সালফাইডটা আছে সেটা দ্রবণে যেয়ে কিন্তু এরকম কিন্তু অধক্ষেপণে সহায়তা করে। তার মানে H2S এর বিয়োজনটা তাহলে এখন আমাদেরকে কমাতে হবে। এখন H2S এর বিয়োজন আমরা কিভাবে কমাবো? আমরা কি H2S কে গুণে গুণে দিচ্ছি যে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম? আমরা তো H2S কে গ্যাসের মতো চালনা করতেছি দ্রবণের মধ্যে। তাহলে এইটাকে কমানোর একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে এরকম যে যদি এখন আমরা এখানে কিছু HCl যোগ করি, তাহলে কি হয়? একটা মজার বিষয় ঘটে দেখো, যে যদি আমরা HCl যোগ করি তাহলে এখান থেকে দেখা যাবে যে H+ এবং Cl- উৎপন্ন হবে। তো Cl- এটাতে কোনো ঝামেলা করবে না। তা এই যে H+টা যে আছে, এই H+ যখন HCl যখন H+ যখন দিবে, HCl যখন H+ যখন সরবরাহ করবে দ্রবণের মধ্যে, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই বিক্রিয়াটা কিন্তু তখন এই পশ্চাৎমুখী হবে। বিক্রিয়াটা পশ্চাৎমুখী হওয়ার অর্থ হচ্ছে H2S এর বিয়োজন কমে যাওয়া। H2S এর বিয়োজন কমে যাওয়ার অর্থ হচ্ছে সালফাইড কম পরিমাণে উৎপন্ন হওয়া। সালফাইড কম পরিমাণে উৎপন্ন হওয়ার অর্থ হচ্ছে যে পরিমাণ কম সালফাইড উৎপন্ন হচ্ছে সেইটা দিয়ে কেবল যার দ্রাব্যতা গুণফলের মানটা কম সেইটা শুধু অধক্ষিপ্ত হবে, অপরটা কিন্তু হবে না। তাহলে এই যে এইটুকু জায়গা দেখো তো, এই জায়গাটা আমাদের সমান প্রভাবের প্রয়োগ না, এটা কিন্তু আমাদের কিন্তু সমান প্রভাবের প্রয়োগ। তার মানে হচ্ছে এখানে আমাদের দুইটা জিনিস কাজে লাগতেছে, দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা কাজে লাগতেছে আর সমায়ন প্রভাবের প্রয়োগটা কাজে লাগতেছে। তাহলে আমরা যেটা করব, যদি আমরা একাধিক আয়নের মিশ্রণ থেকে কোন একটা আয়নকে নির্বাচিতভাবে যদি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কার দ্রাব্যতা গুণফলের মান কম আর কার বেশি। তো সাধারণত দেখা যায় যার দ্রাব্যতা গুণফলের মান কম হয় সেটা আগে অধক্ষিপ্ত হওয়া শুরু করে, আর যার দ্রাব্যতা গুণফলের মান বেশি হয় সেটা কিন্তু পরে অধক্ষিপ্ত হওয়া শুরু করে। এখন যদি আমরা শুধু একটাকে যদি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে আমাদেরকে দ্রবণের মধ্যে কম পরিমাণ আয়ন যোগ করতে হবে, অর্থাৎ যে আয়নটা দিয়ে অধক্ষেপটা সৃষ্টি হয় সেই আয়নটা আমাদেরকে কম পরিমাণ যোগ করতে হবে। আর এই কম পরিমাণ যোগ করার জন্য আমরা সমায়নের এইরকম প্রভাব বা হেল্প নিতে পারি।
তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা ছোট্ট একটা গাণিতিক সমস্যার মাধ্যমে বিষয়টা একটু দেখতে চাই যে আসলে কি ঘটে। এখানে একটা সুন্দর একটা সমস্যা দেয়া আছে। সমস্যাটা হচ্ছে এরকম যে এখানে বলতেছে যে একটা বিকারে সমান ঘনমাত্রার দুইটা জিনিস আছে, ক্রোমেট এবং হচ্ছে ব্রোমাইড। তো আমি ছবিটা সহ একটু আর্ট করি। মনে করা যাক যে এইটা আমার একটা হচ্ছে বিকার। হ্যাঁ, এই বিকারে কি কি আছে? ক্রোমেট আছে। ক্রোমেট হচ্ছে Cr2O4, তাই না? ডাইক্রোমেট না, শুধু ক্রোমেট, অনলি ক্রোমেট। তাহলে Cr O4 2 মাইনাস এইটার, এবং আর একটা জিনিস হচ্ছে ব্রোমাইড। ব্রোমাইড এবং উভয়ের ঘনমাত্রা কিন্তু হচ্ছে একই। সেটা হচ্ছে এরকম যে 0.01। খুব একটা ভালো হলো না লেখাটা। এই উভয়ের ঘনমাত্রা হচ্ছে 0.01, বেশ এত মোলার আর কি, ভালো কথা। এখন এখানে একটা কাজ হচ্ছে যে ওই ক্রোমেটের মধ্যে কি করবে? সিলভার নাইট্রেট যোগ করবে। তো সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে? সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার নাইট্রেট বিয়োজিত হবে। সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে কি হবে? সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে সিলভার প্লাস এবং হচ্ছে নাইট্রেট মাইনাস উৎপন্ন করবে। তো যখন এখানে সিলভার নাইট্রেট যখন দেওয়া হবে, তখন এই যে সিলভার নাইট্রেট থেকে, হ্যাঁ, সিলভার নাইট্রেট থেকে যে সিলভার আয়নটা উৎপন্ন হচ্ছে, এই আয়নটা কিন্তু এখন দ্রবণে এখন মিশে যাবে। দ্রবণটা সিলভার প্লাস এই আয়নটা মিশ্রিত হবে। হওয়ার ফলে কি হবে? এই সিলভার প্লাস ক্রোমেটের সাথে যুক্ত হইলে সিলভার ক্রোমেট এরকম গঠন করবে। তো ক্রোমেট যেহেতু দুই যোজি, তাহলে দুইটা সিলভার লাগবে। আর যদি ব্রোমাইডের সাথে যদি যুক্ত হয় এই সিলভারটা, তাহলে সিলভার ব্রোমাইড এইরকম হতে পারে। তাহলে দুইটা পদক্ষেপ করতে পারে। এখানে যখন সিলভার নাইট্রেট দ্রবণ যখন এখানে যোগ করব, তখন সেখান থেকে যে সিলভার প্লাসটা লিবারেট হবে, সেই সিলভার প্লাসটা ক্রোমেটের সাথে যুক্ত হয়ে তোমার সিলভার ক্রোমেট উৎপন্ন করবে, অথবা সিলভার ব্রোমাইড উৎপন্ন করবে। এরপরে কি হবে? এই দুইটার মধ্যে কোনটা আগে অধক্ষিপ্ত হবে আমাদেরকে সেইটা বের করতে হবে। এই জন্য ওরা প্রশ্নে কি করছে? এদের দ্রাব্যতা গুণফলের মানগুলো দিয়ে রাখছে। মানগুলো কোথায়? মানগুলো হচ্ছে সিলভার ক্রোমেট, এইটার দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে 1.1 10⁻12। হ্যাঁ, আর অপরটা হচ্ছে অপরটা। তাহলে সিলভার ক্রোমেট এইটার দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে 1.1 ইন্টু 10⁻12, আর ব্রোমাইড এইটার গুণফলটা হচ্ছে 5.0 ইন্টু 10⁻13। তো আমরা যদি এখন গাণিতিক হিসাব থেকে যদি নাও পড়ি, তারপরও কিন্তু আমরা এটুকু অন্ততকে বলতে পারবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে যেহেতু সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা গুণফলের মানটা কম, তাই না? কমই তো মনে হচ্ছে। যেহেতু সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা গুণফলের মান কম, তাই মনে হচ্ছে যে আগে ব্রোমাইড আয়নটা দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে, এইটা আগে অধক্ষিপ্ত হবে, আর তারপরে এইটা হয়তো অধক্ষিপ্ত হবে। তো এইটা গণিত কি বলে? তো গণিত বলতেছে যে একটা লবণ তখনই অধক্ষিপ্ত হয় যখন তার আয়নিক গুণফলের মানটা তার দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করে। তাহলে এই যে এখানে যদি এরকমটা হতো, আমরা যদি একটু এরকম করে চিন্তা করি, একটু ডিভাইডার একটু দিয়ে রাখি একটা, মনে করি এটা একটা ডিভাইডার, আর একটা ডিভাইডার একটু দিয়ে রাখি, এটা মনে করা যাক আর একটা ডিভাইডার। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে যে যদি আমরা সিলভার ক্রোমেটের কথাটা যদি চিন্তা করি, তাহলে সিলভার ক্রোমেট থেকে Ag2CrO4 এটা যখন বিয়োজিত হবে, তখন উৎপন্ন হবে 2Ag প্লাস প্লাস হচ্ছে CrO4 2 মাইনাস। তাহলে এইটার ক্ষেত্রে আমরা KSP বা KIP কত পাবো? যদি KIP টা যদি লিখি, আবার ফট করে KSP লিখলে আবার সমস্যা মনে করতে পারো। তাহলে KIP টা কত হচ্ছে? KIP টা হচ্ছে যথারীতি Ag প্লাস আর হচ্ছে CrO4 2 মাইনাস, আর যেহেতু এর সামনে 2 আছে, তাহলে তো একটা পাওয়ার তো একটা তুলে দেওয়াই লাগবে, এটা দেওয়া হলো। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই সিলভার ক্রোমেট অধক্ষিপ্ত হবে, সিলভার ক্রোমেট তথা ক্রোমেট আয়নটা দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে, শুধু ডাইক্রোমেট হচ্ছে। ক্রোমেট আয়নটা অধক্ষিপ্ত হবে যদি এর আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানটাকে অতিক্রম করে। তার মানে হচ্ছে যে যদি এরকম হয় যে KIP ইজ গ্রেটার দ্যান যদি KSP হয়,
তাহলেই কেবল অধক্ষেপ হবে, তাই না? এটা অধক্ষেপণের শর্ত। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে একটু এইভাবে লিখি যে কেএসপি, আর এটা কেআইপি, তো তাহলে কেএসপি ইজ লেস দ্যান, মানে এটাই বড় হচ্ছে, অর্থাৎ এজি প্লাস অনলি, এজি প্লাস এটার উপর একটা স্কোয়ার, আর হচ্ছে কোমেট সিআর O4 2 মাইনাস এটা হচ্ছে। আচ্ছা, তো কেএসপি এর মানটা কত দেওয়া আছে? কেএসপি এর মানটা দেয়া আছে কোমেটের ক্ষেত্রে 1.1 ইন্টু 10⁻⁻12, আর সিলভার প্লাস এইটার ঘনমাত্রাটা আমরা বের করব, আর কোমেটের ঘনমাত্রার মানটা কিন্তু দেয়া আছে, এই যে 0.01, তো 0.01। তাহলে এখন হিসেব নিকেশ যদি আমরা করি, তাহলে সিলভার কোমেট এর মানটা কতর চেয়ে বেশি হতে হবে? আমাদের একটু স্কোয়ার রুট করতে হবে, তার আগে এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ করলে 1.1 ইন্টু 10⁻⁻10 আসে, যেহেতু এখানে 0.01 আছে, মানে 10⁻⁻2, এটাকে তাই ভাগ করলে 12 থেকে 2 কমে গেলে 10 হয়। তাহলে এই অবস্থায় আমাদের ক্যালকুলেটর একটু লাগবে। স্কোয়ার রুট 1.1 10, তাহলে কত হচ্ছে 1.04 10⁻⁻5। তাহলে সিলভার প্লাস এই আয়নটার ঘনমাত্রা যদি এবং কেবলমাত্র যদি 1.04 ইন্টু 10⁻⁻5 এর চেয়ে বেশি হয়, তখনই কেবল এই ক্রোমেটটা অধক্ষিপ্ত হওয়া শুরু করবে। এটা একটা সিলভারের হিসেব গেল। আমরা আর একটা হিসেব দেখতে চাই, তার মধ্যে আমরা এটাকে একটু মুছাই দিই। হ্যাঁ, এটাকে আমাদের প্রতিপাশে রাখার দরকার নাই। এখন আমরা যদি সিলভার ব্রোমাইডের কথাটা যদি চিন্তা করি, তাহলে কি হবে? এবার একটু সংক্ষেপে লিখবো, আশা করি তোমরা বুঝতে পারবা, খুব একটা সমস্যা হবে না। এটা হচ্ছে সিলভার ব্রোমাইড। তো সিলভার ব্রোমাইড থেকে উৎপন্ন হবে সিলভার প্লাস প্লাস হচ্ছে তোমার বিআর মাইনাস, হ্যাঁ, এরকমটা হবে। তো এক্ষেত্রে আমরা যদি কে আইপি যদি আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো কে আইপি সমান হচ্ছে সিলভার প্লাস আর হচ্ছে কি, আর হচ্ছে বিআর হচ্ছে মাইনাস। এখন যদি কে আইপি ইজ গ্রেটার দ্যান যদি কেএসপি হয়, তাহলে অধক্ষিপ্ত হবে, পদক্ষেপ পড়বে, তাই না? এটা ছিল বিআর অনলি মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যেটা, সেটা হচ্ছে যে সিলভার, একটু কালারটা চেঞ্জ করি, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সিলভার প্লাস এইটা আর কি হবে, গ্রেটার দ্যান হইতে হবে কেএসপি। কেএসপি এর মানটা এর কত হচ্ছে 5.0 10⁻⁻13, 5.0 ইন্টু 10⁻⁻13, আর নিচে হচ্ছে আমাদের 0.001 মোলার, দ্যাট ইজ 1 ইন্টু 10⁻⁻2। তার মানে হচ্ছে এক্ষেত্রে সিলভার প্লাসের ঘনমাত্রা হতে হবে 5.0 ইন্টু 10⁻⁻11। তার মানে কি? মানে হচ্ছে, দেখো তো কোন মানটা বড় আর কোনটা ছোট? এই মানটা কিন্তু বড়, এই মানটা বড়, ঠিক আছে, আর এই মানটা কিন্তু হচ্ছে ছোট। এখন এই যে এই মানটা যে ছোট হচ্ছে, তাহলে এখান থেকে কি বুঝতে পারতেছি আমরা? আমরা বুঝতে পারতেছি যে আমি যদি ব্রোমাইড আয়নটাকে যদি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে আমার খুব বেশি সিলভার লাগবে না, মাত্র এই পরিমাণ ঘনমাত্রার সিলভার দিলেই হবে। কিন্তু যদি আমি ক্রোমেটকে যদি আমি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে সিলভার দিতে হবে এই পরিমাণ। তো যেহেতু ব্রোমাইড আয়নকে অধক্ষিপ্ত করতে কম পরিমাণ সিলভার প্লাস লাগতেছে, তাই আমি যখন সিলভার নাইট্রেটের দ্রবণ যখন দেব, তখন এই সিলভার প্লাস আগে ব্রোমাইডকে আগে অধক্ষিপ্ত করবে, তারপর ব্রোমাইড আয়ন যদি অধক্ষিপ্ত হওয়া শেষ হয়ে যায়, তারপর কিন্তু ক্রোমেট কিন্তু একে অধক্ষিপ্ত করা শুরু করে দিবে। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্রবণ থেকে কোন আয়নটি আগে অধক্ষিপ্ত হবে? দ্রবণ থেকে আগে কিন্তু ব্রোমাইড আয়নটা অধক্ষিপ্ত হবে, দ্রবণ থেকে আগে ব্রোমাইড আয়নটা অধক্ষিপ্ত হবে। এখানে হচ্ছে আমাদের কোন আয়নটি? ব্রোমাইড আয়নটি হবে। তো এটা কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু তাই বলছিলাম যে সাধারণত যে লবণটা দ্রাব্যতা গুণফলের মান কম হয়, সেই লবণটা সাথে সংশ্লিষ্ট যে আয়নগুলো আছে, সেগুলো আগে কিন্তু
অধক্ষিপ্ত হয়ে যায়। তো যেমন এখানে সিলভার ব্রোমাইডকে অধক্ষিপ্ত করতে গেলে সিলভার লাগতেছে মাত্র 5.0 × 10⁻11 একক পরিমাণ, আর এই সিলভার ক্রোমেটকে অধক্ষিপ্ত অর্থাৎ তথা ক্রোমেটকে অধক্ষিপ্ত করতে গেলে আমাদেরকে সিলভার লাগতেছে 1.05 × 10⁻5 পরিমাণ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা একটু দেখি যে বিগত সালের প্রশ্নগুলো কিভাবে এসেছিল। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন এটা প্রশ্ন বরিশাল বোর্ডে আসছিল 2019 সালে, ঢাকা বোর্ডে 2021 সালে এসেছিল, যশোর বোর্ডে আসছিল 2018 সালে, সম্ভবত 18 কি 19 সালেও এসেছিল, এরকম কিন্তু আছে। তো এখানে কি কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে এরা বলছে যে উদ্দীপক অনুসারে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকের অধক্ষেপটির দ্রাব্যতা নির্ণয় করো। তো অধক্ষেপটি কি হবে সেটা কিন্তু এরা মনে হয় একটু বলে দিছে, অথবা যদি বলে নাও দেয়, তারপরেও আমরা যদি একটা বিষয় খেয়াল করি তাহলে দেখবো এই যে এখান থেকে যে S2S যে চালনা করা হচ্ছে, হ্যাঁ, S2S যে চালনা করা হচ্ছে, এই S2S থেকে কি হবে, এই S2S থেকে মূলত 2H প্লাস এবং হচ্ছে সালফাইড 2 লিবারেট করবে। তো এই যে সালফাইড 2 যে লিবারেট হচ্ছে, এইটা মূলত কপার সাথে মিলে হচ্ছে কপার সালফাইড হবে, একটু আগে যেটা লিখলাম সেটাই একই অনেকটাই, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইড হবে। ভালো কথা। তো যেহেতু এখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে তোমার দ্রাব্যতা গুণফলের মানগুলো যে দেওয়া আছে, তার মধ্যে কিন্তু কারটা বড় আর কারটা ছোট। এখানে দেখো তো, কপার ক্ষেত্রে হচ্ছে -38 আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে -23। আমরা জানতাম যে সামনে যদি একই রকম যদি ডিজিট থাকে তাহলে যার নেগেটিভ পাওয়ার যত কম হবে সেটা তত বড় হবে। তার মানে দ্রাব্যতা গুণফলের কেএসপি অফ জিঙ্ক সালফাইড ইজ গ্রেটার দ্যান কেএসপি অফ কপার সালফাইড, এরকম হচ্ছে, তাই না? তাহলে আগে কপার সালফাইডটা অধক্ষিপ্ত হবে। তো এখন এই যে কপার সালফাইড যদি অধক্ষেপটা বা কপার সালফাইডের দ্রাব্যতা যদি নির্ণয় করতে বলে, তাহলে এর যে দ্রাব্যতা গুণফলের যে মান দেওয়া আছে সেখান থেকে কিন্তু খুব সহজে যাবে। তো কপার সালফাইড কি হবে, কপার সালফাইড যখন আয়নিত হবে তখন মূলত কপার 2+ হবে, প্লাস হচ্ছে সালফাইড 2- হবে। তাহলে এর যদি আমরা কেএসপি সমান যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারবো যে কপার 2+ এর মোলার ঘনমাত্রা আর হচ্ছে সালফাইড 2- এর মোলার ঘনমাত্রা। যেহেতু এটা 1:1 অনুপাতে আয়ন দেয়, তাই এইটার দ্রাব্যতা যদি মনে করা যাক যে এস হতো, এটা যদি এস হতো দ্রাব্যতা, বা এটার তখন এস হইতো, এটাও এস হতো, সেই অবস্থা আমরা এস সমান আমরা লিখতে পারি স্কয়ার রুট KSP করে আমরা লিখতে পারি। তো এই যে KSP যে মানটা যে দেয়া আছে কপার সালফাইডের, এই যে এই মানটা যদি এখন আমরা জাস্ট স্কয়ার রুট করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5.0 ইন্টু হচ্ছে 10⁻⁻38। বা এত কথা না বলে যদি আমরা এটুকু বলি যে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা নির্ণয় করা যায়, দ্রাব্যতা গুণফলের প্রথম দিককার কথা। তাহলে এখানে যদি আমরা যদি স্কয়ার রুট করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে মানটা হচ্ছে স্কয়ার রুট 5.0 আর মাইনাস হচ্ছে 38, তাহলে মোটামুটি হচ্ছে 2.23। এটার ক্ষেত্রে সলিবিলিটি, কার সলিবিলিটি চাইছে, কপার সালফাইডের সলিবিলিটি চাইছে, তাহলে এইটার দ্রাব্যতাটা হচ্ছে 2.23 ইন্টু হচ্ছে 10⁻⁻19 হচ্ছে 19, এটাই হচ্ছে দ্রাব্যতা। এখন এইখানে বলছে যে উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধক্ষিপ্ত হবে কিনা বিশ্লেষণ করো। আচ্ছা, এখন একই সাথে অধক্ষিপ্ত হবে কিনা সেটা নির্ভর করতেছে যে এই দ্রবণের মধ্যে আমরা কি পরিমাণ সালফাইড যোগ করছি তার উপর। আমরা যদি খুব বেশি পরিমাণ যদি সালফাইড যোগ করি তাহলে কপার সালফাইডও অধক্ষিপ্ত হবে, জিঙ্ক সালফাইডও অধক্ষিপ্ত হবে, তখন দুইটাই কিন্তু অধক্ষিপ্ত হবে। কিন্তু আমরা যদি কম পরিমাণে যদি সালফাইড যোগ করি তাহলে কেবল যার দ্রাব্যতা গুণফলের মান কম, কপারের কম হচ্ছে, শুধু কপার সালফাইড অধক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হবে না। তাহলে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি বেশি পরিমাণ সালফাইড যোগ করি তাহলে দুইটা অধক্ষিপ্ত হবে, আর যদি কম পরিমাণ সালফাইড যোগ করি তাহলে সেটা দিয়ে কেবল কপার সালফাইড অধক্ষিপ্ত হবে, জিঙ্ক অর্থাৎ কপার 2+ এই আয়নটা সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হবে, কিন্তু জিঙ্ক 2+ এই আয়নটা সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হবে না। এখন প্রশ্নে যেভাবে দেখা যাচ্ছে তাতে কোথাও কিন্তু সালফাইডের পরিমাণের কথা বলা নাই, তবে এখানে একটা অপ্রকাশিত একটা সংকেত একটা আছে। সংকেতটা হচ্ছে যে এখানে কোথাও কিন্তু HCl ব্যবহার করা হয়নি, তার মানে সময়ন প্রভাব ব্যবহার করা হয়নি। তো যেহেতু সময়ন প্রভাব ব্যবহার করা হয়নি, তাই আমরা আশা করতেই পারি যে H2S থেকে যথেষ্ট পরিমাণ সালফাইড লিবারেট হবে, এবং সেই সালফাইড দিয়ে কপার সালফাইডও যেমন অধক্ষিপ্ত হবে, জিঙ্ক সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হবে, অর্থাৎ দুইটাই কিন্তু অধক্ষিপ্ত হবে।
তাহলে এইখানে কথা হচ্ছে উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি আসলে কিন্তু একই সাথে অধক্ষিপ্ত হবে, যেভাবে দেওয়া আছে এই অনুযায়ী দিলে একই সাথে অধক্ষিপ্ত হবে। আচ্ছা, এরপর প্রশ্নতে বলছে উদ্দীপকের মিশ্রণ থেকে একটা আয়নকে অধক্ষিপ্ত করার জন্য দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আয়নকে যদি আমরা অধক্ষিপ্ত করতে চাই, তাহলে আমাদের কৌশল কেমন হওয়া উচিত, জন্য গৃহীত কৌশলটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, বক্তব্য সহজ, আমাদেরকে কম পরিমাণ সালফাইড যোগ করতে হবে, সেই কম পরিমাণ সালফাইড দিয়ে যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটা কেবল অধক্ষিপ্ত হবে, যার দ্রাব্যতা গুণফলের মান বেশি সেটা অধক্ষিপ্ত হবে না। ফলে একটা থেকে একটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাচ্ছে। এখন সালফাইড আয়ন এখন আমি কমাবো কিভাবে? সালফাইড আয়ন কমানোর জন্য আমাকে ওই যে কৌশল যে বলছে, আমাকে সমান প্রভাবটা ব্যবহার করতে হবে বা সমান সৃষ্টি করতে পারে এমন কিছু যোগ করতে হবে। তো এখানে সাধারণত যেটা যোগ করা হয় সেটা হচ্ছে তোমার HCl। আমরা একটু আগে যেমনটা বললাম, তো HCl যোগ করলে H প্লাস এবং হচ্ছে Cl মাইনাস হবে। এই H প্লাস এই H প্লাস এর ঘনমাত্রা বাড়িয়ে দেবে, তখন এই বিক্রিয়াটা কিন্তু কি হবে? এই বিক্রিয়া তখন পশ্চাৎমুখী হবে। তখন কিন্তু এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, আর এই বিক্রিয়া যদি পশ্চাৎমুখী হয় তাহলে সালফাইড কম পরিমাণে উৎপন্ন হবে, আর সেই কম পরিমাণ সালফাইড দিয়ে কেবল কপার সালফাইড অধক্ষিপ্ত হবে, জিঙ্ক সালফাইড অর্থাৎ জিঙ্ক 2 প্লাস আয়নটা অধক্ষিপ্ত হবে না। এরপরে বলছি উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি শনাক্তকরণের প্রক্রিয়া রাসায়নিক সমীকরণ সব বর্ণনা করো। মানে সবগুলো কথা একখানে রাখছি। তো আমরা যখন এরপরে যখন আয়ন শনাক্তকরণ যখন পড়বো, লবণের আয়ন বা মূলক শনাক্তকরণ যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে কপার 2 প্লাস আয়নকে কিভাবে শনাক্তকরণ করতে হয়, জিঙ্ক 2 প্লাসকে কিভাবে শনাক্তকরণ করতে হয়। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারছো। তবে এই প্রশ্নের অ্যান্সার বোঝার চেয়ে সবচেয়ে বড় যে বিষয়টা বোঝা উচিত সেটা হচ্ছে এই ছবিটা বোঝা উচিত। এই ছবিতে দেখা যাচ্ছে যার দ্রাব্যতা গুণফলের মান কম, সেখানে কম পরিমাণ সালফাইড যোগ করলেই সেটা অধক্ষিপ্ত হচ্ছে, অথচ যার দ্রাব্যতা গুণফলের মান বেশি সেখানে যখন এটা অধক্ষিপ্ত হয় তখন এটা অধক্ষিপ্ত হয় না। যখন এখানে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হয়, তখন এখানে কিন্তু তখনও কিন্তু কেআইপি ইজ লেস দ্যান কেএসপি হয়। এখানে তখনও কিন্তু কি হয়, এইখানে কেআইপি ইজ লেস দ্যান কিন্তু তখনও কিন্তু কেএসপি হয়। ফলে দেখা যায় যে এটা তখন ততক্ষণ অধক্ষেপ পড়ে না, তার মানে একটা অধক্ষেপ পড়ে আর একটা অধক্ষেপ পড়ে না, ফলে একটা থেকে একটা আলাদা হয়ে যায়। তো এই জিনিসটা আশা করি তোমরা এনজয় করেছো। এখন সুন্দর একটা কথা বলি, এই যেমন এই প্রশ্ন ঢাকা বোর্ড 21-এ আসছিল, ঢাকা বোর্ড 21-এ আসছিল, আমি প্রশ্নটা একটু ব্যাখ্যা করে দেব। তার আগে একটা কথা বলি, এই যে এখানে কতগুলো তোমরা আয়ন বা ক্যাটায়ন দেখতে পাচ্ছ, এটা আসলে তোমাদের প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই, মাথায় নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটু দেখাচ্ছি, দেখানোর খাতিরে এই জন্য যে যাতে তোমরা একটা ঘটনা একটা বুঝতে পারো। আর যদি তুমি আগ্রহী হও তাহলে এটা আরো একটু ভালো করে স্টাডি করলে কিন্তু আরো অনেক কিছু এখান থেকে আউট করতে পারবা। সেটা হচ্ছে এখানে কতগুলো আয়ন আছে, এই আয়নগুলোর কিন্তু দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে 25°C তাপমাত্রায়। তো এখন যদি মনে করা যাক এরকমটা হলো যে আমরা যেমনটা দেখলাম সেইটা আগে একটু ব্যাখ্যা করে তারপর অন্য আরেকটা ব্যাখ্যা করবো। যেমনটা মনে করো এখানে দেখা যাচ্ছে যে কপার 2 প্লাস আর মনে করা যায় জিঙ্ক 2 প্লাস, এই দুইটা যেটা কপার 2 প্লাস এর দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে কপার 1 2 3 নাম্বার 1 2 3, এইটা হচ্ছে কপার 2 প্লাস এর, এটা হচ্ছে কপার 2 প্লাস এর দ্রাব্যতা গুণফল, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি যে জিঙ্ক 2 প্লাস, তাহলে জিঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস এর ক্ষেত্রে এই মানটা হচ্ছে এইটা হচ্ছে -22। তাহলে যদি একই মিশ্রণে যদি দেখা যায় যে কপার এবং জিঙ্ক দুইটাই থাকে এবং যদি আমরা যে কোনো একটাকে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে যার দ্রাব্যতা গুণফলের মান কম সেটা কিন্তু আগে তোমার ইয়া হবে, অধক্ষিপ্ত হবে। এই জন্য এখানে H2S এর উপস্থিতিতে যদি আমরা এই H2S এর উপস্থিতিতে যদি আমরা HCl এর উপস্থিতিতে যদি আমরা H2S চালনা করি তাহলে কেবল কপার অধক্ষিপ্ত হবে, বাকিটা কিন্তু হবে না। তো এই লিস্টটা মাথায় রাখলে একটু লাভ আছে, কারণ এখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2বার প্রশ্ন আসছিল এমসিকিউ, যে নিচের কোন আয়নটি আগে অধক্ষিপ্ত হবে। তো ওই কোন আয়নটি অম্লীয় মাধ্যমে আগে অধক্ষিপ্ত হবে, কিন্তু কোনো আয়নেরই কিন্তু দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া ছিল না। তার মানে দ্রাব্যতা গুণফলের মানটা মনে রাখতে পারলে আবার সুবিধা আছে, দেখে বুঝে যাওয়া যাবে যে কোনটা আগে অধক্ষিপ্ত হবে। অবশ্য কাজটা একটু কঠিন, কারণ কোনটা আসবে সেটা যেমন একদিকে বলা কঠিন, আবার এই মানব মুখস্থ রাখা তো অনেক কঠিন একটু, এটা ঠিক আছে। এই জন্য এটা আপাতত মাথায় নেওয়ার প্রয়োজন নেই। আমরা এই পাশে একটা প্রশ্ন আসছিল 21 সালে, সেটা একটু দেখি। এইখানে যেমনটা বলছে, এই প্রশ্ন ঢাকা বোর্ড 2021-এ আসছিল। এখানে দুইটা পাত্র দেওয়া আছে, একটাতে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম আছে আর একটাতে সিলভার কার্বনেটের একটা সসিয়েটেড সলিউশন আছে, মানে সম্পৃক্ত দ্রবণ আছে, একটা সম্পৃক্ত দ্রবণ আছে। তো এরা প্রশ্ন কি রাখছে, রাখছে যে এই জিঙ্ক হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে। তার মধ্যে জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে -17 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষেত্রে হচ্ছে -34।
তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কম আর জিঙ্ক হাইড্রোক্সাইডের বেশি দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আছে, পাটারি সিলভার কার্বনেটের যে দ্রাব্যতা গুণফলের মান হয় সেটাও দেওয়া আছে, সেই মানটা হচ্ছে 8.5 10⁻12। এখন এরা প্রশ্ন রাখছে, এই প্রশ্ন হুবহু আমি আর কি তুলে রাখছি। এরা প্রশ্নে বলতেছে যে 2 নম্বর পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা হিসাব করো। তা যেহেতু এইটা একটা সিলভার কার্বনেট একটা স্যাচুরেটেড সলিউশন, তাহলে এই সলিউশনের দ্রাব্যতা গুণফলের মানটাই আমাদেরকে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, দ্রাব্যতা গুণফল মান ব্যবহার করতে পারবো, যেহেতু সম্পৃক্ত দ্রবণ তাই দ্রাব্যতা গুণফল ব্যবহার করা যাবে। এখান থেকে কিন্তু ঘনমাত্রা খুব সহজে কিন্তু হিসাব করা যাবে। তবে এখানে একটা কথা বলছে যে সিলভার আয়নের শুধু চাইছে, তো বেশ প্রশ্নটা একটু ক্রিটিক আছে, তবে খুব বেশি একদম যে জটিল তা না। তো আমরা এইটা যদি একটু দেখি, এই যে এখানে যে ছিল যে Ag2CO3, সিলভার হচ্ছে 1 যোজি আর কার্বন 2 যোজি, এই জন্য একটা কার্বনকে সামাল দেওয়ার জন্য 2টা সিলভার লাগে। এর আগে সিলভার ক্রোমেটে যে অমনটা হয়েছিল, প্রথম চ্যালেঞ্জ ছিল আমাদের যে এইটা আমরা বিয়োজন বিক্রিয়া লিখতে পারি কিনা। তা ওই সময় আমি বলছিলাম যে যদি 3টা দিয়ে গঠিত যদি হয় একটা যৌগ, তাহলে আমাদের প্রথমটা কি একাই আর বাকি 2টা হচ্ছে একসাথে। তাহলে প্রথমটা যদি একাই হয় তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত সিলভার প্লাস, আর এখানে হচ্ছে কার্বনেট 2 মাইনাস, একটা সংখ্যা অন্যটার চার্জ, যেহেতু সিলভার 2টা তাই এর চার্জ 2 মাইনাস, এর চার্জ একটা। আর কি হবে, 2টা সিলভার আছে, এখানে একটা 2 একটা দেওয়াই যায়। আচ্ছা, এখন এইটা যদি আমরা কেএসপি যদি আমরা নির্ণয় করি, তো আমরা যদি মনে করে নেই যে সে এইটার দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে এইটা হচ্ছে স্বাভাবিকভাবে 2s, তাই না? দেখলে একটু কেমন হচ্ছে, এটা হচ্ছে 2s আর এইটা হচ্ছে অনলি s। তাহলে কেএসপি সমান আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে এরকম যে কেএসপি সমান হচ্ছে আমাদের স্কয়ার ব্র্যাকেট সিলভার প্লাস আয়ন আর হচ্ছে গুণন কার্বনেট আয়ন, আর কি করতে হবে, যথোপযুক্ত ঘাত সহ লিখতে হবে। সিলভার সামনে 2 আছে, তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা 2 দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমরা মান যদি বসিয়ে দিই দ্রাব্যতার, তাহলে কেএসপি এর যে মানটা দেয়া আছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -12 ইজ ইকুয়াল, সিলভার প্লাসের মান হচ্ছে 2s, 2s এর উপর হচ্ছে স্কয়ার ইন্টু কার্বন হচ্ছে অনলি s, তাহলে হচ্ছে s মানে হচ্ছে 2 দুগুণে 4 আর এটা হচ্ছে 4s কিউব। তাহলে আমাদের করতে হবে কি, আমরা আগে s এর আগে মান আগে বের করতে চাই। তাহলে s এর যদি আমরা মান বের করতে চাই, তাহলে দ্রাব্যতা গুণফল যে মানটা আছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার -12, একে আগে 4 দ্বারা ভাগ করতে হবে, করার পর তার আবার কিউব রুট নিতে হবে। তাহলে আমরা s এর মানটা পাবো 8.5 12, এটাকে আমরা ভাগ করব 4 দ্বারা, করার পর তারপর আমরা শিফট চাপার পর যদি আমরা তার কিউব রুট চাপি, আনসার দিলে আমাদের যে মানটা বের হবে 1.28 -4, 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -4। এইটা হচ্ছে তো এস এর মান, এইটা হচ্ছে এস এর মান। আমরা এস এর মান কার ধরছিলাম, আমরা কিন্তু এস এর মান ধরছিলাম, এইটার এস এর মান ধরছিলাম, কিন্তু আমাদেরকে প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে যে সিলভার আয়নটার ঘনমাত্রা হিসাব করতে বলছে। তাহলে আমরা যদি এইটা যদি এস হয় যখন, তখন সিলভার আয়ন হয় 2s, তাহলে অতএব Ag প্লাসের যে ঘনমাত্রা হবে, এই যে পেটের মধ্যে বসাই দিলাম, এই যে এখান থেকে এইটা বসাই দিলাম, এইটা হচ্ছে সে 2s, এর সমান হচ্ছে কত 2s, মানে কি হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 4, তাহলে কত 2 দশমিক হচ্ছে 56 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -4। এইটা হচ্ছে তো আনসার। এখন নিচের প্রশ্ন ইন্টারেস্টিং, নিচের প্রশ্ন বলছে যে 1 নম্বর পাত্রের দ্রবণে 1 নম্বর পাত্রের দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয়, তাহলে কোন আয়নটি আগে অবক্ষিপ্ত হবে বিশ্লেষণ করো। তোরা ডিরেক্ট একটা তোমাদেরকে সুন্দর একটা প্রশ্নটা দিয়ে দিচ্ছে যাতে তোমাদের কষ্ট না হয়। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে যদি এই দ্রবণের মধ্যে মূলত যে কাজটা করা হয়েছে, যে এই দ্রবণের মধ্যে মনে হচ্ছে যে হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, সেই হাইড্রোক্সাইড কি করছে, জিঙ্কের সাথে মিলে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড গঠন করছে, আর অ্যালুমিনিয়ামের সাথে মিলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গঠন করেছে। হাইড্রোক্সাইড আসলে কোথায় থেকে, হাইড্রোক্সাইড আসলে মূলত হচ্ছে যে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে আসলো, এইটার বিয়োজনের ফলে কিন্তু এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে ছিল, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম এই আয়নটা কিন্তু উৎপন্ন হয়েছে। এই যে হাইড্রোক্সাইড আয়নটা যে উৎপন্ন হচ্ছে,
যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ব্যবহার না করি তাহলে কিন্তু বেশি পরিমাণ হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, আর বেশি পরিমাণ হাইড্রোক্সাইড উৎপন্ন হলে জিঙ্ক হাইড্রোক্সাইডও যেমন অধক্ষিপ্ত হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু এরা বলছে যে কোন আয়নটি আগে অধক্ষিপ্ত হবে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করি। তাহলে সংক্ষেপে একটু বলে দেওয়া যায় এখানে যে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে হাইড্রোক্সাইড যে পাচ্ছি, অর্থাৎ অ্যামোনিয়াম প্লাস প্লাস হচ্ছে ওএইচ মাইনাস যে উৎপন্ন হচ্ছে, এটা দিয়ে আমরা অধক্ষেপণ সম্পন্ন করতেছি। এটার পরিমাণটা যদি আমরা কন্ট্রোল করি, এখানে যদি আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন হবে প্লাস সিএল মাইনাস উৎপন্ন হবে। আর এই যে সময়টা যে উৎপন্ন হচ্ছে এই সম আয়নটার কারণে, এই সম আয়নটার কারণেই দেখা যাবে যে এই বিক্রিয়াটা পশ্চাদমুখী হবে। এই বিক্রিয়াটা তখন পশ্চাদমুখী হবে। পশ্চাদমুখী হলে কী হবে, অ্যামোনিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস মিলে কিছু অ্যামোনিয়াম হাইড্রোজেন উৎপন্ন হবে, মানে অ্যামোনিয়াম হাইড্রোজেনের পরিমাণ তখন কমে যাবে। এই কমে যদি যায় তাহলে কি হবে, যার দ্রাব্যতা গুণফলের মান কম সেইটাকে অধক্ষিপ্ত হবে। তো এখানে মান থেকে দেখা যাচ্ছে যে সিলভারের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মান অনেক কম, তাই এই দ্রবণ থেকে আগে সিলভার অধক্ষিপ্ত হবে। সিলভার কেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা গুণফলের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফলের মান কম, তাই অ্যালুমিনিয়ামটা আগে অধক্ষিপ্ত হবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড উপস্থিতি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কেবল অ্যালুমিনিয়াম এই আয়নটা দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এনজয় করছো। এখন একটা বিষয় হচ্ছে যে যদি তোমার এই প্রশ্নটা আনসার করতে চাও এখানে কিন্তু ওকে, তবে আর একটা সুন্দর একটা গাণিতিক সমস্যা আছে। যদি তোমাদের কাছে জটিল মনে না হয় তাহলে তোমরা এই গাণিতিক সমস্যাটা দেখতে পারো, তবে এইটা কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের প্রশ্নের দিকে কিন্তু দেখা যাবে না। কেন দেখা যাবে না, ওই যে যেমন এর আগে সমস্যা সমাধান করতে যে বলছিলাম যে দ্রাব্যতার গুণফলের সাথে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা এবং সাম্যদ্রব্য, বাফার দ্রবণ ও বাফার ক্রিয়া এগুলো কিন্তু সম্পর্ক আছে। তো ওই সম্পর্কগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এখানে যে বলা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তথা হাইড্রোক্সাইডের পরিমাণ কমে যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন কমে যায়, অর্থাৎ হাইড্রোক্সাইডের পরিমাণ কমে যায়। এইটা কি শুধু খালি মুখের কথা, এটা কিন্তু গাণিতিকভাবে কিন্তু প্রমাণ করে দেওয়া যায় যে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করবা তখন এই হাইড্রোক্সাইডের পরিমাণ কিন্তু কমে যায়। ঠিক আছে, কেমনটা কমে যায় আমরা যদি ছোট্ট একটু যদি এইখানে একটা দেখি, এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, একটা প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা প্রথম অবস্থায় মাথায় রাখার প্রয়োজন নয়, আগে তোমার রাসায়নিক সাম্যাবস্থা, সাম্যদ্রব্য সাম্যাবস্থা এগুলো পড়ে তারপর এখানে আসবা, নাহলে এখন যদি এটা দেখো ওই আগের মতো এটাও কিন্তু তোমার মাথার প্রতি দিয়ে যেতে পারে। এখানে বলছে দুইটা আয়ন ছিল, একটা হচ্ছে ছবিটা যদি একটু আর্ট করে বলি, এখানে দুইটা আয়ন ছিল, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই দুটো আয়ন ছিল। এদের দুইটার ঘনমাত্রাই একই রকম, সেটা হচ্ছে 0.01 মোলার। আচ্ছা, ঘনমাত্রা কিন্তু একই রকম থাকতেছে। তো ঘনমাত্রা একই রাখলে হয় কি লজিকটা সহজে বোঝানো যায়, কিন্তু এর ঘনমাত্রা একরকম ওর ঘনমাত্রা একরকম হলে কিন্তু তখন আবার আরও এখানে হিসেবে একটু আছে। তো যাই হোক, আমরা যদি এখানে একটু দেখি এখন, বলছে এই ঘনমাত্রা দ্রবণের মধ্যে 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ চালনা করা হবে, যোগ করা হবে। তো যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছে, তাহলে আশা করা যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কম পরিমাণ উৎপন্ন হবে। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে কম পরিমাণ উৎপন্ন হয় তার প্রমাণটা কি, তার প্রমাণটাই মূলত এখানে দেখানোর একটু উদ্দেশ্য। সেটা হচ্ছে এরকম, যেমন খেয়াল করে দেখো, এই যে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে যখন একত্রে যখন নেওয়া হবে তখন বলে কি যে এরা একটা ক্ষারীয় বাফার তৈরি করে। এখন কথা হচ্ছে ক্ষারীয় বাফার কি জিনিস, ওই জন্য বললাম যে আপাতত এটা মাথায় রাখার প্রয়োজন, মনে রাখা যায় ক্ষারীয় বাফার তৈরি করে। তো ক্ষারীয় বাফার ক্ষেত্রে একটা নিয়মটা শুধু মনে রাখো, ক্ষারীয় বাফারের মধ্যে যে ক্ষারটা দুর্বল হয়, মধ্যে একটা ক্ষার এবং তার লবণ থাকে, তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে ক্ষারটা হয় দুর্বল আর অম্লীয় বাফারের ক্ষেত্রে অম্লটা হয় দুর্বল। তো মূলত ক্ষারীয় বাফারের ক্ষেত্রে, এটা যদি ক্ষারীয় বাফার এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যে আছে এই হাইড্রোক্সাইডটা কিন্তু হয় দুর্বল, ফলে এখান থেকে কি পরিমাণ OH লিবারেট করবে সেটা কিন্তু তার আদি ঘনমাত্রা যে আছে 0.1 মোলার,
এরকমটা না, অর্থাৎ 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তুমি হাইড্রোক্সাইডের পরিমাণ 0.1 মোলার কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ এটা হচ্ছে একটা দুর্বল, এটা কি, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। তাহলে এখন কি পরিমাণ ওএইচ পাবে, কি পরিমাণ ওএইচ পাবে সেটা যদি হিসাব করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়ামের উপস্থিতি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে এখানে তার বিয়োজনটা বিবেচনা করতে হবে। তখন কি হচ্ছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন তুমি যদি বিবেচনা করো তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যামোনিয়াম প্লাস প্লাস হচ্ছে ওএইচ মাইনাস। আমরা কি বের করতে চাচ্ছি, ওএইচ মাইনাসের ঘনত্ব বের করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এইটার ক্ষেত্রে লিখতে পারবো সাম্যধ্রুবক কেবি, যেহেতু এটা ক্ষার তাই বেসের সাম্যধ্রুবক কেবি বলা হয়, যেমন দ্রব্যতা গুণফলকে কেএসপি বলা হয়, এটা কিন্তু একটা সাম্যধ্রুবক। আচ্ছা, তো কেবি সমান আমরা লিখতে পারবো যেটা উপরে হচ্ছে উৎপাদ, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ার তারা কিন্তু এই অঙ্কটা করে একটু মজা পেতে পারবে, যদি আগ্রহ থাকে। আর আগ্রহ না থাকলে মজা পাবে না, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অর্থাৎ জ্ঞানের গভীরতা না থাকলে এই গাণিতিক সমস্যার সমাধান করা অনেক কঠিন আছে। ঠিক আছে, অনেকেই এই গাণিতিক সমস্যার সমাধান করতে ক্লান্ত হয়ে যাবে। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোনটা হচ্ছে, অ্যামোনিয়াম ঘনত্ব হচ্ছে 0.1 মোলার, এটা হচ্ছে 0.1 মোলার। আমরা কি করতে যাচ্ছি, আমরা হাইড্রোক্সাইড ঘনত্ব নির্ণয় করতে যাচ্ছি। আর যেহেতু এই যে কমন আয়নটা যেহেতু শক্তিশালী লবণের মধ্যে আছে, তাই মূলত দ্রবণের মধ্যে আমরা মনে করতে পারি যে আমাদের এই পরিমাণ কমন আয়নটাই পাবো, অর্থাৎ অ্যামোনিয়ামের পরিমাণটা হবে 0.5 মোলার, 0.5 মোলার। আর কেবি এর মানটা তো আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আপাতত কেবি এর মান নির্ণয় করা, না সরি, এই হাইড্রোক্সাইডের ঘনত্ব নির্ণয় করা। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে আমরা তাহলে হাইড্রোক্সাইডের যদি ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কেবি এর সাথে গুণ করতে হবে 0.1 করার পর আমাকে ভাগ করতে হবে 0.5 দ্বারা। কেবি এর মান নিশ্চয়ই দেওয়া আছে, কেবি এর মান দেওয়া না থাকলে কেবি এর মান নিতে হবে। এই প্রশ্নের সময় কেবি এর মানটা দেওয়া নেই, তবে কেবি এর মানটা হচ্ছে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয় বা অ্যামোনিয়া যদি হয় বা অ্যামোনিয়া জলীয় দ্রবণ যদি হয়, তাহলে এর ক্ষেত্রে কেবি এর যে মানটা এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে 1.8 × 10⁻⁵। তবে এই মানটা দেওয়াটা উচিত ছিল, এখানে কোথাও মানটা দেয়নি, এটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এই কেবি এর মানটা যখন আমরা যখন বসিয়ে দিই যে 1.8 × 10⁻⁵ আর গুণ হচ্ছে 0.1, তাহলে কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে এখানটা যদি আমরা ভাগ করে ফেলি, তাই না, তাহলে কত দিয়ে ভাগ করবো, 0.5 দ্বারা ভাগ করবো, তাহলে 0.1 হলে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে 1.8 ভাগ হচ্ছে 5, 0.36, বা আমরা এখানে বলতে পারি এই মানটা হচ্ছে আমাদের, অর্থাৎ হাইড্রোক্সাইডের মানটা হচ্ছে 0.36 না লিখে একটু 3.6 × 10⁻, তাহলে এখানে এক বেশি করে লিখতে হবে, -6 লিখতে হচ্ছে। এইটা হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনত্ব। কখন, যখন অ্যামোনিয়াম ক্লোরাইড উপস্থিত থাকবে, এই অবস্থায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঘনত্ব হচ্ছে এত। তো এখানে এরকম একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কোথায় আছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে 3.6 × 10⁻⁻⁶। এখন কথা হচ্ছে যে তা তো বুঝলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা এটা কথা, in presence of অ্যামোনিয়াম ক্লোরাইড। যদি শুধু একাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকতো তখন তার ঘনত্ব কত, এটা আর একটা ইন্টারেস্টিং ঘটনা। তাহলে যদি শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকতো, শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলে তখন হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, এটা একটা প্রশ্ন। যেমনটা উপরের প্রশ্নটাতে বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, যখন শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল তখন ঘনমাত্রা কত।
এইটার জন্য আবার আমরা এই অংশটাকে এভাবে একটু বলতে পারি, এটা করতে হচ্ছে 1 নম্বরের সমাধান আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। হ্যাঁ, একটু পিছন থেকে তাহলে আঁকা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো বুঝে গেছে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে এত। এখন আমরা শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন থাকে তখন তার ঘনমাত্রা কত সেটা বের করে দেখতে চাই, এবং আমরা দেখতে চাই যে কোন মানটা বড় হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বেশি হয় নাকি শুধু যখন হাইড্রোক্সাইড থাকে তখন তার ঘনমাত্রা বেশি হয়। তো নিয়ম অনুযায়ী কী হওয়া উচিত, এই হাইড্রোক্সাইড যখন একাই থাকবে তখন এই মানটা বেশি হওয়া উচিত আর এই মানটা কিন্তু ছোট হওয়া উচিত। তো সেটা আমরা একটু প্রমাণ করে দেখি। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে যে বিয়োজন মাত্রা নির্ণয় করতে হয়। বিয়োজন মাত্রা সমান লেখা যায় হচ্ছে কেবি বাই হচ্ছে সি। এটা কোথা থেকে আসলো, এটাও কিন্তু রাশির পরিবর্তনের অক্সফোর্ডের লৌহ সূত্র থেকে আসছে। তাই এটা যদি তোমার অ্যাডমিশন টেস্টে দেয় প্রশ্ন কিন্তু জটিল একটা প্রশ্ন মনে হবে, তবে অ্যাডমিশন টেস্টে দিলে তোমাদের এই তথ্যগুলো কিন্তু তখন কিন্তু জানা থাকবে, তখন ততদিনে তোমার রাশি পরিবর্তন করে ফেলবা। এই জন্য এই পাশ থেকে প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো যারা আগ্রহী আছে শুধু তারা একটু ক্লিক কন্টিনিউ করতে পারো দেখাটা। তাহলে এখন এখানে যদি আমরা করতে চাই, কেবি এর মানটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5, আর এখানে সি এর মানটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার, তাহলে হচ্ছে যে 0.1 মোলার ভাগ করলে কত হবে, স্কোয়ার রুট হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সমান কত হচ্ছে স্কোয়ার রুট 1.8 -4 সমান হচ্ছে 1.3 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 2, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -2 এত মোলার। তবে এখন কিন্তু ঘনমাত্রা কিন্তু বের হয়। ঘনমাত্রা পাইতে গেলে যেটা করতে হবে, শুধু এই দ্রবণটার ঘনত্ব যদি আমরা পেতে চাই তাহলে OH এর ঘনমাত্রা হবে এরকম আলফা ইন্টু সি। হ্যাঁ, আলফা ইন্টু সি হবে। কেন আলফা ইন্টু সি হলো, ওই সময় কিন্তু ফসলের লৌহ সূত্রে কিন্তু বলা আছে যে যদি অ্যাসিড কিংবা ক্ষারটা যদি দুর্বল হয় তবে তাদের ঘনমাত্রাটা তাদের আয়নের ঘনমাত্রা সমান হয় না, মানে OH এর সমান হাইড্রোক্সাইড তুমি পাবে না। কেন পাবে না, এটা দুর্বল, এটা দুর্বল হবে, কম পরিমাণে বিয়োজিত হবে। সেই ক্ষেত্রে অসলের লৌহ সূত্র ব্যবহার করে কিন্তু তাদের ঘনমাত্রাগুলো নির্ণয় করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা মানটা আমরা পাইলাম 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -2, আর সি এর মানটা হচ্ছে আমাদের 0.1, মানটা হচ্ছে 1.3 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -3। তাহলে এই যে একটা বিষয় খেয়াল করে দেখো, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শুধু একাই থাকে তখন তার ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার -3, আর যখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে যখন থাকে তখন তার ঘনত্ব হচ্ছে 3.7 × 10⁻⁶। এই মানটা ছোট না, এই মানটা কিন্তু ছোট। আসলে সময়ের প্রভাবের কারণেই কিন্তু এই হাইড্রোক্সাইড যখন একাই ছিল তখন তার ঘনমাত্রা হয়েছে এত, কিন্তু হাইড্রোক্সাইডটা যখন তার সাথে সময় উৎপন্ন করে কোনো লবণের শক্তিশালী লবণের সাথে যখন থাকে তখন তার বিয়োজনটা কমে গেছে, কমে যাওয়ার কারণে হাইড্রোক্সাইডের ঘনত্ব কিন্তু আরও কিন্তু কম হয়েছে। এমনিতে এই মানটাও কিন্তু অনেক কম, কিন্তু যখন অ্যামোনিয়াম ক্লোরাইড যখন ছিল তখন এই মানটা আরও কমে গেছে, যেটা কিন্তু আমরা আমাদের গত টিউটোরিয়ালটা থেকে আমরা দেখেছিলাম, এর ঠিক আগে টিউটোরিয়ালটা যেখানে আমরা সময়ের প্রভাব আলোচনা করছিলাম। আচ্ছা, ভালো কথা। এই অঙ্কের সবচেয়ে যে ইন্টারেস্টিং যে পার্টটা, সেই পার্ট হচ্ছে এই পার্টটা যে 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এর উপস্থিতিতে 0.1 মোলার অ্যামোনিয়াম যদি থাকে, তাহলে এই দুইটা আয়নের মধ্যে কোন আয়নটা আগে দ্রবণ থেকে অধঃক্ষিপ্ত হবে। ঠিক আছে, তো এই কোনটা হবে এইটা করার জন্য আমরা আমাদের এই কনসেপ্ট এখন কাজে লাগাতে পারি। একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রাটা দেওয়া আছে, আমি এই পাতায় একটু লিখে তারপর পাতায় যাবো। অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে কিন্তু 0.01, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে 0.01। তাহলে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম যখন অধঃক্ষিপ্ত হয় তখন কী হিসেবে অধঃক্ষিপ্ত হয়, এর সাথে যে হাইড্রোক্সাইড আয়নটা যে আছে এই হাইড্রোক্সাইড আয়নটা দিয়ে কিন্তু এদের কিন্তু অধঃক্ষিপ্ত করা হয়। তার মানে হচ্ছে এখানে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা তার দ্রাবতা গুণফল নির্ণয় করবো, আণবিক গুণফল নির্ণয় করবো, আর আণবিক গুণফল নির্ণয় করার পর তার দ্রাবতা গুণফল সেটা আমরা পূর্ণ করে দেখবো কোন মানটা বড় হয় কোন মানটা ছোট হয়। যেটা বড় বা যেটা ছোট হবে তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নেব। তো আমরা এই কথাগুলো আপাতত একটু মুছায় দেই, এখানে হিজিক যেন না হয়। আমরা বলছি যে এখানে সিলভার
সিলভার 3+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার। তাই আমরা একটা কথা বলতে পারি, এর পরের পাতাতে একটু যাওয়া উচিত। এখানে যদি বলি, তো মনে করা যাক যে এখানে কি হচ্ছে, এখানে 0.01 মোলারের অ্যালুমিনিয়াম 3+ এবং ম্যাগনেসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ এর আয়ন আছে। তো এইখানে যখন হাইড্রোক্সাইড যখন যোগ করা হবে, তখন আমরা দুই ক্ষেত্রে হাইড্রোক্সাইড যোগ করব। আমরা একবার অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যে হাইড্রোক্সাইড আছে সেটা যোগ করব, আর একবার আমরা যোগ করব অ্যামোনিয়াম ক্লোরাইডের অনুপস্থিতিতে যে হাইড্রোক্সাইড আছে সেটা যোগ করব। তাহলে যদি আমরা এখন এখানে হাইড্রোক্সাইড যোগ করি, উভয় ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এখান থেকে উৎপন্ন হবে আমাদের ম্যাগনেসিয়াম। আচ্ছা, এটা একটু বসে থাক, একটু আমরা এইখানে লিখি, এখান থেকে আমরা পাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে যখন তোমার হাইড্রোক্সাইড বা যখন এভাবে না বলে যদি এভাবে বলি যে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করা হয়, এই হাইড্রোক্সাইড কোথা থেকে আসে? এই হাইড্রোক্সাইড আসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে। হাইড্রোক্সাইড হচ্ছে NH4+ থেকে আসে। যখন এত উপস্থিতি অ্যামোনিয়াম যোগ করা হয় তখন হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হয়? এই অবস্থায় হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে, আগের কথায় যাব, অ্যামোনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে এটা 3.6 × 10⁻⁶। এইটা হচ্ছে এখন 3.6 ইন্টু হচ্ছে 10⁻⁻⁶। আচ্ছা, এই অবস্থায় এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে আছে এর আয়নিক গুণফল কত হয় আমরা সেটা দেখব। তাহলে এখান থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+ আয়ন প্লাস হচ্ছে 3 হাইড্রোক্সাইড আয়ন, ফলে আমরা এই ক্ষেত্রে পাবো KIP সমান আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোক্সাইড মাইনাস, তবে এটার ব্যাপারটা কি হবে, ফলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা ছিল 0.01 মোলার, 0.01 মোলার, ঠিক আছে, এত মোলার। আর যখন অ্যামোনিয়াম ক্লোরাইড যখন থাকে ওই অবস্থায় হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে এত, ফলে আমরা এর সাথে এখন লিখতেছি যে 3.6 × 10⁻⁻⁶ এরপর একটা কিউব হবে কিন্তু। তাহলে এই অবস্থাতে কত পাচ্ছি? KIP পাওয়া যাচ্ছে 3.6 - 6, এটার উপর একটা কিউব, আর তার সাথে গুণ করতে হচ্ছে 0.01, মানটা হচ্ছে 4.67 10⁻⁻20, 4.67 × 10⁻⁻19, এটা KIP। তো এটা KSP কত ছিল আমরা একটু আগের কথা একটু দেখে নেই। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের KSP, তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রথমটা 8.5 × 10⁻23, 8.5 × 10⁻23, তাহলে এটার KSP ছিল 8.5 × 10⁻23। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের KIP এর মানটা কিন্তু বড়। তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে যেহেতু KIP ইজ গ্রেটার দ্যান KSP, তার মানে ক্ষেত্রে এটা পদক্ষেপ পড়বে। অর্থাৎ এমনগুলো উপস্থিতি তুমি যদি এমন যদি যোগ করো তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পদক্ষেপ পড়বে। তো আর একটা বাকি থাকলে দেখি এখন আমরা ম্যাগনেসিয়াম আয়নটা পদক্ষিপ্ত হয় কিনা। ম্যাগনেসিয়াম আয়নটা পদক্ষিপ্ত হয় কিনা সেটা যদি আমরা যাচাই করতে চাই, তাহলে আমি আর এত কাহিনী করবো না, জাস্ট বিক্রিয়াটা একটু লিখবো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম 2+ প্লাস হচ্ছে OH মাইনাস, 2OH মাইনাস। তাহলে এখান থেকে আমরা KIP যদি বের করতে চাই তাহলে এখান থেকে KIP সমান আমরা লিখতে পারবো, KIP সমান হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম 2+
আর হচ্ছে OS মাইনাস এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে মান কত হচ্ছে, ম্যাগনেসিয়ামের মান হচ্ছে 0.01। আর ওই যে যদি ঘনত্ব যদি ভিন্ন হতো তাহলে এর ঘনত্ব এখানে বসাতে হতো, এর ঘনত্ব এখানে বসাতে হতো, জাস্ট এটুকু শুধু, আর কিছু না। আর হাইড্রোক্সাইড এই অবস্থায় হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 6 এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে কত হচ্ছে 3.6 মাইনাস 6 এইটার উপর হচ্ছে স্কয়ার, আর তার সাথে গুণ হচ্ছে 0.01, 1.296 13, 1.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 13, মাইনাস হচ্ছে 13। আর এইটার কেএসপি কত ছিল, এটার কেএসপিটা আমরা একটু আগে কথা থেকে একটু দেখে বলি। এটার কেএসপিটা হচ্ছে 3.4 10 টু দি পাওয়ার মাইনাস 11, 3.4 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটার কেএসপি মানটা হচ্ছে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে এখানে সিদ্ধান্ত কি হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু কেআইপি ছোট, কেআইপি ছোট, কেআইপি ইজ লেস দ্যান কেএসপি, সুতরাং এটা কিন্তু অদক্ষেপ পড়বে না, এটা অদক্ষেপ পড়বে না। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি, তাহলে সেখান থেকে যে পরিমাণ হাইড্রোক্সাইড পাওয়া যাচ্ছে, এই পরিমাণ হাইড্রোক্সাইড দিয়ে কেবল এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা অদক্ষিপ্ত হচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অদক্ষিপ্ত হচ্ছে না। এটা কিন্তু একটা গাণিতিক প্রমাণ একদম, ঠিক আছে। এখন একটা বিষয় হচ্ছে, আমরা যদি এই অ্যালুমিনিয়ামটা যদি ব্যবহার না করি তাহলে কি হবে, তো এখানে একটু বলে দেই। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা দেখেছিলাম যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যদি অনুপস্থিতি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড এর অনুপস্থিতিতে, হ্যাঁ, অনুপস্থিতিতে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ছিল, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে নির্ণয় করে রাখা হলো। অ্যামোনিয়াম অক্সাইডের অনুপস্থিতির মানটা হচ্ছে 1.3 10 টু দি পাওয়ার মাইনাস 3, এর মানটা ছিল 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ছিল। তাহলে এই অবস্থায় আমাদের এই গুণফলটা কেমন হবে, জাস্ট এই জায়গাটাতে আমরা এই যে 1.3 10 টু দি মাইনাস 3 লিখব। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটা থেকে যে আয়ন পাবো, অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে 3OS মাইনাস, সেখান থেকে কেআইপি পাবো অ্যালুমিনিয়াম 3 প্লাস এর মোলার ঘনমাত্রা গুণ হচ্ছে হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা কিউব। তার মানে এগুলো হচ্ছে 0.01, আর এর ঘনমাত্রা হচ্ছে এইটা 1.3 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটার ওভার কিউব। তাহলে কি হবে, তাহলে যেটা হবে 1.3 মাইনাস হচ্ছে 3, হ্যাঁ, 1.3 মাইনাস 3 এটার উপর হচ্ছে কিউব, আর তার সাথে গুণ করতে হচ্ছে 0.01। এবার মানটা হচ্ছে আমাদের 2.197 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 11। আচ্ছা, আর এই অবস্থায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কি অবস্থা সেটা হবে নির্ণয় করব, তারপর তুলনা করব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে 2OS মাইনাস। এখন এই ক্ষেত্রে কেআইপি কত হচ্ছে, কেআইপি সমান হচ্ছে ম্যাগনেসিয়ামের মোলার ঘনমাত্রা আর হচ্ছে কি OS মাইনাসের উপর হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে 0.01 ওই ধ্রুবণে, আর হাইড্রোক্সাইড হচ্ছে ওই যে এটা তখন এটা 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3 এটা হচ্ছে স্কয়ার, 3 এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে 1.3 মাইনাস 3 এটা হচ্ছে স্কয়ার করলে 1.69, তার সাথে গুণ করে 0.01 করলে হচ্ছে এই ক্ষেত্রে আমার মানটা হচ্ছে কত, মানটা হচ্ছে 1.69 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 8। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, যখন শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করা হচ্ছে, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কেআইপি এর মানটা হচ্ছে এত,
হ্যাঁ, এই মানটা হচ্ছে এত, এবং এই তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে আছে সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মানটা হচ্ছে কিন্তু কেপি মানটা এত। আর এদের যদি আমরা এখন দ্রাব্যতা গুণফলের সাথে তুলনা করি, আগে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলি, অ্যালুমিনিয়াম দ্রাব্যতা গুণফলের মানটা ছিল এই মানটা, এই মানটা -23, কেএসপি -23, কেপি হচ্ছে -11। তার মানে এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি হচ্ছে? এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সো পদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে, এটা একটা কথা। আর এইখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মানটা ছিল -11, আর এখানে পড়েছে -8। তার মানে এই ক্ষেত্রেও কি হচ্ছে, কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হচ্ছে, তার মানে কি হবে, পদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে। তাহলে এই যে খুবই সুন্দর একটা কথা, দেখো যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যখন অ্যামোনিয়াম চালনা করা হচ্ছে, তখন কেবল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হচ্ছে না। কিন্তু যখন শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন চালনা করা হচ্ছে, তখন কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হচ্ছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে। তাই এই হচ্ছে মূলত এই অঙ্কটার বিউটি। তো আশা করি তোমরা এই অঙ্কটা অনেক এনজয় করেছো।